দর্শক, স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন অতিথি, চলুন দেখে নেই। কবি, দার্শনিক, সমাজ বিশ্লেষক, যিনি তার চিন্তা ও লেখনীর ভেতর খুঁজেছেন মানুষের মুক্তি। রাষ্ট্রচিন্তা ও রাজনীতিতেও তিনি এক আলোচিত সমালোচিত মুখ। তিনি নিজেকে মার্কস ও লেনিনের ছাত্র হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন, কিন্তু কোনো মতাদর্শের বন্দী হয়ে থাকেননি। তার চিন্তার পথ অতিক্রম করেছে রাজনীতি, ধর্ম, প্রেম ও সমাজতত্ত্বের প্রচলিত সব সীমানা। চেতনার রাজনীতি, সমাজতত্ত্বের প্রস্তাবনা, ভিন্ন ভিন্ন গ্রন্থে তার লেখায় একসাথে ধরা দেয় কবিতা, বিপ্লব ও আধ্যাত্মিক অনুসন্ধান। কখনো তিনি বলেন রাজনীতি ক্ষমতার নয়, চেতনার প্রশ্ন। আবার কখনো প্রশ্ন তোলেন রাষ্ট্র, ধর্মনিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধের প্রচলিত ব্যাখ্যার বিপক্ষে। তার চিন্তা যেমন প্রশংসিত, তেমনি আলোচিত ও সমালোচিত, কিন্তু তিনি কখনো নীরব নন। আলোচনা, সমালোচনা জবাব দিয়ে যান সবসময় তার দর্শন ও জ্ঞানের মাধ্যমে। আজকের দ্য হট সিটে তিনি এসেছেন নিজের ভাবনা, দ্বন্দ্ব ও সময়োপযোগী বিষয়ের বিশ্লেষণ নিয়ে। একজন চিন্তাবিদ যিনি বিশ্বাস করেন মুক্তি শুরু হয় আত্মার বিপ্লব থেকে। আমাদের আজকের অতিথি ফরহাদ মজহার। ফরহাদ মজহার, আপনাকে স্বাগত জানাচ্ছি দ্য হট সিটে। শুরু করতে চাই আপনার কবিতা দিয়েই, আপনার সাথে শুরু করতে চাই। আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ ইতিহাসের সামনে, আমার কাঁধে দিয়েছ স্টেন গান, কোমর বন্দে কার্তুজ, আঙুল ভর্তি ট্রিগার, বারুদে বিস্ফোরণে উৎকর্ণ আমার শ্রুতি। আমার দৃষ্টিতে ভবিষ্যৎ, আমি সেই ভবিষ্যতের দিকে নিশানা তাক করে উঠে দাঁড়িয়েছি। আমার গন্তব্য ফুটে উঠেছে প্রতিটি রাস্তায়, প্রতিটি রাজপথে, প্রতিটি আইল্যান্ডে। মোড়ে মোড়ে টকবক করে উঠছে লাল ঝান্ডা, তারা আমাকে ট্রাফিক নির্দেশ দিচ্ছে। আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ পরিবর্তনের সামনে, এখন আমার আর ফেরার উপায় নেই। ফরহাদ মজহার, আসলেই কি আমাদের আর ফেরার উপায় নেই? প্রথমত আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাবো যে আপনি আমাকে এই যে কবিতা নিয়ে শুরু করেছেন। আমি খুবই পছন্দ করেছি ওটা, কারণ এটা স্বভাবতই কবিদের অত্যন্ত দুর্বল জায়গা। তো না, ফেরার উপায় নেই, আপনি ঠিকই বলেছেন। কারণ ইতিহাস কিন্তু সামনের দিকে যায়, ইতিহাস কিন্তু পেছনের দিকে যায় না। আর ইতিহাস যখন পেছনটাকে আবার রিপিট করে, এটাকে বলে প্রহসন। ঠিক আছে না? আমরা দার্শনিক এটা বলে, হেগেলের কাছ থেকে শুনেছি, মার্কসের কথাটা বলেছেন, রিপিট করেছেন। ফলে দ্বিতীয়বার যখন এটা হয় ফার্স্ট, ফলে বিপ্লব কথা তো আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করি। সে পরে আমাদের যে চেতনাগত রূপান্তর, আমাদের যে সমাজের অর্থনৈতিক সম্পর্কের রূপান্তর, আমাদের রাষ্ট্রের চরিত্রের রূপান্তর, ভূরাজনৈতিক পরিবর্তনের সমস্ত কিছু পরিবর্তনের ভিতর দিয়ে আমরা কিন্তু ছুটে চলেছি সামনের দিকে। এখন এই ছুটে চলার ভবিষ্যৎটা আমরা সেখানে আমাদের কী ভূমিকা থাকবে এবং বিশ্বের কোন দিকে যাচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইভেন প্রজাতি হিসেবে মানুষ আদৌ বেঁচে থাকবে কিনা, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই কিছুদিন পরে কিন্তু আপনার একটা বড় একটা জাতিসংঘের একটা বড় একটা অনুষ্ঠান হবে, যেটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে। এবং ক্লাইমেট চেঞ্জটা গ্রহীয় বিপর্যয়ের সঙ্গে যুক্ত, মানে আমাদের পুরো প্ল্যানেটই বিপদাপন্ন। ফলে আমার তো ফেরার উপায় নেই প্ল্যানেটকে রক্ষা করার কোনো একটা পথ আবিষ্কার করা ছাড়া। ফলে আমি এই যে কথাটা বলেছি, এটা শুধু আমার একার কথা নয়, আপনাদের কথা, সকলের কথায়। আমাদের কারোরই কিন্তু ফেরার উপায় নেই। ফলে আমাদের একটা পরিবর্তন আনতেই হবে, আমাদের একটা সঠিক পথ বের করতে হবে, এর কোনো আপনার বিকল্প নেই। কিন্তু বারবার দেখা যায় দেশ, রাষ্ট্র, জাতিকে রক্ষার জন্য তরুণদেরকে অনেক সময় ফিরতেই হয়। এক একটা ফেরার রূপ এক এক রকম। 24-এ যেমন করে সবাই ফিরেছে, ফ্যাসিজমকে পরাজিত করে নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন কতটা সত্যি হলো বলে মনে করছেন? না, প্রথমত ফ্যাসিজমকে তো আমরা পরাজিত করতে পারিনি, ঠিক আছে না? দ্বিতীয়ত আমরা কেন পারিনি, এই প্রশ্নটা কিন্তু আমি তুলছি এখন বারবারই। আপনি বোধহয় খেয়াল করেছেন, আমি প্রথমে বলেছি 5ই আপনার অগাস্টে, জুলাই গণঅভ্যুত্থান যেটা বলি, 5ই অগাস্টে গণঅভ্যুত্থান হয়েছে। এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না, এটা বাস্তব ঘটনা। এবং গণঅভ্যুত্থান হওয়ার মানেটা হচ্ছে যে জনগণের যে সামষ্টিক অভিপ্রায়, এটা প্রত্যক্ষ রূপ নিয়ে হাজির হয়েছে। এবং এরপরের কাজটা ছিল এই যে প্রত্যক্ষ রূপ নিয়ে জনগণের গণ অভিপ্রায় হাজির হওয়া, এটাকে বলে জনগণের কাছে গাঠনিক ক্ষমতা তার হাতে এসে যাওয়া।
এই গাঠনিক ক্ষমতার ভিত্তিতে আমরা একটা নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু করতে পারতাম। কিন্তু নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা দুর্ভাগ্যক্রমে আমরা শুরু করতে পারিনি, কারণ 8 তারিখে একটা প্রতিবিপ্লব হয়েছে, এটাকে বলা হয় সাংবিধানিক প্রতিবিপ্লব। সাংবিধানিক প্রতিবিপ্লবের মানে হলো যে সংবিধানের কথা বলে আপনি জনগণের সামষ্টিক অভিপ্রায়কে আপনি নস্যাৎ করে দিয়েছেন। ফলে আমরা এখন যে পর্যায়ে রয়েছি এটা হলো সাংবিধানিক প্রতিবিপ্লবের পর্যায়ে। ফলে এখানে নানান রকম সংকট, ওই যে কাজটা আপনার করার কথা ছিল এই কাজটা যেহেতু আপনি করেননি, এটার প্রতি মনোযোগী হননি, এটাকে আপনি উপেক্ষা করেছেন, এখন বিভিন্নভাবে বিভিন্ন রূপে এই সংকটটা এখন হাজির হবে। ফলে সাংবিধানিক প্রতিবিপ্লবের সময় রাজনীতির যে রণনীতি এবং রণকৌশল যেটা দরকার, এটা এখন আমাদের আলোচনার বিষয় হতে পারে। ঠিক আছে, এটা তো ঘটে গেছে, আপনি তো ফিরে দিতে পারবেন না আবার 5 তারিখের আগে। এখন সে ডক্টর ইউনূসের বিচক্ষণতা নির্ভর করে, কিছুটা আমাদের বিচক্ষণতা নির্ভর করে আমরা কি করে এই সময়টা পাড়ি দিব। আমরা তো পারিনি। এখন না পারার প্রশ্ন আপনি নিশ্চয়ই আমাকে করবেন। না পারার প্রধান কারণ হচ্ছে এই যে আমরা রাষ্ট্র এবং সরকারের পার্থক্য আমাদের সমাজে এখনো পরিষ্কার না। না, অভ্যুত্থান তো বিপ্লব মেনে হয়। আমি আপনার ওইটার সাথে ধরে জাস্ট অভ্যুত্থান তো আর বিপ্লব এই সংবিধান মেনে হয়নি, তাহলে আমরা এখন কেন সেই সংবিধানের দোহাই দিচ্ছি? যারা দিচ্ছে ওদেরকে বলুন। এই জন্য আপনি ঠিকই বলছেন, এই জন্য সংবিধানের দোহাই যখন দিচ্ছেন তখন আপনি যেহেতু বিপ্লবকে নস্যাৎ করতে চান বলে আপনি সাংবিধানিক ধারাবাহিকতা, সাংবিধানিক প্রশ্নটা আপনি বারবার নিয়ে আসছেন। এটা তো আমার লেখাতে, আমার বক্তব্যে আমি বারবার প্রতিষ্ঠিত করেছি। আমি এখন অন্য কথার দিকে যাচ্ছিলাম আপনার কাছে যেতে, সেটা হলো যে কেন পারি নাই। এখন ধরুন কেন পারি নাই, একটা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে আপনি মেলা ব্যাখ্যা করতে পারেন। ওই একজন ব্যক্তির দ্বারা সেনাবাহিনীর সঙ্গে, বাকরুজ্জামানের সঙ্গে, কি আসিফ নজরুলের সঙ্গে যোগ সাজসে আতাতে ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, হয়তো ঘটেছে। এটা ফিলোসফার আকারে আমার জন্য এটা এত ইম্পর্টেন্ট ইস্যু না। এটা দ্বারা সাংবাদিক হিসেবে আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ইস্যু। আপনাদের খুঁজে বের করা উচিত যে কেন এই গিয়ে ওই সে সময় সেনাবাহিনীর সেনাপ্রধান তিনি ছাত্রদের ডেকে, তিনি ডক্টর আসিফ নজরুল এদেরকে ডেকে এইভাবে কেন তিনি রাষ্ট্রটা গঠন করতে গেলেন। এটা তো একটা ইতিহাসের একটা ঘটনা। কিন্তু অ্যাজ এ ফিলোসফার আমার প্রশ্নটা ভিন্ন রকম। সেটা যে জনগণ এটাকে মেনে নিল কেন? তারা কি আদৌ মেনে নিয়েছে? প্রথম হলো যে যদি জনগণ মেনে নিয়ে থাকে তার একটা ব্যাখ্যা আমার কাছে আছে। সেই ব্যাখ্যাটা হলো এই, আমাদের জনগণের মধ্যে এখনো রাজনৈতিক চেতনার যে স্তর, সেখানে রাষ্ট্র এবং সরকারের পার্থক্য অস্পষ্ট। কেন? কারণটা কি? কারণ আমাদের একাডেমিক লেভেলে আমাদের যে যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়ান, যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, তারা কখনোই রাষ্ট্র নিয়ে তাদের কোনো চিন্তা নাই, রাষ্ট্র কাকে বলে ধারণা নাই। ফলে রাষ্ট্রপ্রধান সরকার বুঝিয়েছে, মানে রাষ্ট্র যখন নাই, সংবিধান যখন ফেলে দিয়ে জনগণ গণ অভ্যুত্থান করলো, যখন গাঠনিক ক্ষমতা হাজির হলো চোখের সামনে জনগণের, এটাকে তারা চিনতে পারলো না। ফলে তরুণরা বিভ্রান্ত হয়েছে। এটার জন্য তরুণদের আমি দোষারোপ করি না, তারা বিভ্রান্ত হয়েছে, তারা পারেনি এটা করতে। তো আমি বলি করি সেজন্যে আমরা চিন্তা করতে হবে যে সমাজের মধ্যে এই যে অজ্ঞতাটা, যে আমরা রাষ্ট্র গঠন করাটা একটা কর্তব্য, এটা ভিন্ন ধরনের একটা রাজনৈতিক প্রক্রিয়া। সেটা কি? গণ সার্বভৌমত্ব কায়েম, জনগণের কাছে ক্ষমতা, এই সত্যটা প্রতিষ্ঠা করা এবং গণ সার্বভৌমত্ব কায়েমের মধ্য দিয়ে নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা, এটা আমরা করতে পারলাম না। আপনি যেমন অনেক জায়গায় বলেন যে গণ ঐক্য ছিল, যখন এই বিপ্লবটা হচ্ছে গণ ঐক্য, এই গণ ঐক্যের সাথে আপনি আবার জাতীয় ঐক্যর পার্থক্য করছেন, যে গণ ঐক্য এবং জাতীয় ঐক্য এটা আকাশ পাতাল পার্থক্য। কি আসলে আপনার চিন্তাটা কি? তথাকথিত জাতীয় ঐক্যমত্য কমিশনটা হয়েছে লুটেরা মাফিয়া শ্রেণীকে আবার ক্ষমতায় বসানোর জন্য। কথা খুব পরিষ্কার। আপনি যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই, যেমন ধরুন আজকে বিএনপি কথা ধরুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন যে গণ অভ্যুত্থানে তিনি সমর্থন নাই তাদের, এটা ছাত্ররা করছে, আমরা এটার মধ্যে নাই। ওকে, পরে দেখলেন তারা আবার তাদের সমস্ত শহীদ আবিষ্কার করে ফেলছে, সেটা ভিন্ন তর্ক, আমার কোনো বক্তব্য নেই। দ্বিতীয়ত হচ্ছে যে যদি তারাই গণ অভ্যুত্থানে থাকতেন তাহলে তো সভাপতি আজকে নাহিদকে বলুন কি যারা এই তরুণ যে নেতৃত্ব, এদেরকে তো নেতৃত্ব দেওয়ার দরকার ছিল না। ঠিক আছে না? ফলে গণ ঐক্যের ভিত্তিতেই গণ অভ্যুত্থানটা ঘটেছে। সে ঐক্যটাকে নস্যাৎ করার জন্যে, এটাকে ধ্বংস করার জন্যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। কেন জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রিসাপোজিশনটা কি? যে ইতিমধ্যেই একটা সরকার গঠিত হয়েছে, যে সরকারটা কিসের ভিত্তিতে? শেখ হাসিনার সংবিধান রক্ষা করবেন, এটা শপথ নিয়ে এই সরকার গঠিত হয়েছে। তার ডক্টর ইউনূসের তো কোনো রাজনৈতিক বৈধতাই নেই। যদি তার কোনো রাজনৈতিক বৈধতা না থাকে তাহলে তিনি কী করে আবার এই কী বলে ওই যে
জাতীয় সনদ, জাতীয় যেটা ঐকমত্য ঐকমত্য কমিশন সনদ, এটা তো কোনো সাংবিধানিক বৈধতা, এটা একটা মত থাকতেই পারে কিছু লোকের, এটা তো করবে, তো তার কোনো তার আইনি এখতিয়ারই নেই, কারণ তার তো সংবিধান রক্ষা করার কথা, সংবিধান সংস্কার করার জন্য তো তিনি নিজেই সেই সংস্কার করবার মানে নতুন সংবিধান প্রণয়ন করবার ক্ষমতা তিনি নিজেই তো শেখ হাসিনাতে তুলে দিয়েছেন। এটা তো আমরা তো বলিনি তাকে এটা করতে, আমরা তো তাকে চেয়েছি তিনি পুরনো সংবিধান ফেলে দিন, নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া তিনি শুরু করতেন। যদি তিনি নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতেন তাহলে এই জাতীয় ঐক্যমত্যের কমিশন যেটা করেছেন এটাই হতো গঠনতান্ত্রিক প্রক্রিয়া। এবং সে যে কাজটা করতো, যদি সে কাজটা সংবিধান না থাকতো তাহলে এই কমিশন গণ অভ্যুত্থানের যে শক্তির প্রতিনিধি হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে তারা স্বাভাবিকভাবেই বৈধ হয়ে যেত। আপনারা এখন যে সাংবিধানিক বৈধতা কী করে পারবেন, এরা রাজনৈতিক দলগুলোর একমত হলো কি একমত হলো না, পরবর্তীতে তারা জাতীয় সংসদ দিয়ে পাশ করবে না, এইসব ফালতু তর্ক আপনি করতেন না। এইসব ফালতু তর্ক আপনি করেছেন কেন? যেহেতু আপনারা রাষ্ট্রকে একটা তামাশা মনে করেছেন। রাষ্ট্রটা তামাশা করার বিষয় নয়, ডক্টর ইউনূসকে তো জবাবদিহি করতেই হবে। তিনি কেন এই কাজটা করলেন? তিনি তো এটা, তার মানে আমরা 5 তারিখে একটা গণঅভ্যুত্থান হয়েছে, আর 8 তারিখে যেটা আমি বলেছি একটা রেজিম চেঞ্জ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। তো এই কথাগুলো তো আমার মধ্যে কাউকে না কাউকে বলতে হবে, কারণ আমি তো জনগণের পক্ষে কথা বলি। ফলে আমি এটা হিস্টোরিক্যাল রেকর্ড আকারে বলে দিচ্ছি এটা বারবারই। 5 তারিখে গণঅভ্যুত্থান হয়েছে, 8 তারিখে একটা রেজিম চেঞ্জ হয়েছে, এবং ফলে তারা শেখ হাসিনা ফ্যাসিস্ট সংবিধানটা তারা কায়েম রেখেছেন। এবং এখন তারা কি করছেন, তারা একটা সমঝোতা করার চেষ্টা করছেন। তার একটা ভূ রাজনৈতিক সমঝোতা আছে, তার পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটা দ্বন্দ্ব টানাপোড়েন, এটাকে মীমাংসা। এবং আভ্যন্তরীণভাবে কী হচ্ছে, সমাজের বিভিন্ন লুটেরা মাফিয়া শ্রেণী যারা একদিন গত 50 বছর দেশকে লুটিপুটি খেয়েছে, এদেরকে আবার ক্ষমতায় আনবার নির্বাচনের নামে তাদেরকে আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করার একটা প্রক্রিয়া মাত্র। ফলে গণঐক্যকে নস্যাৎ করেই আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। ফলে এটা গণবিরোধী। তার মানে আপনার বক্তব্য পরিষ্কার যে একটা ভারতীয় রেজিম ছিল, সেখানে একটা আমেরিকান রেজিম হয়েছে, আগেও লুটেরারা ছিল, এখনো লুটেরারা রয়েছে। রাজনৈতিকভাবে ডেফিনেটলি দুটো রেজিমের প্রতিযোগিতা চলছে। এখন তো ভারতের প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে ভারত, তার সঙ্গে রয়েছে চীন, তার সঙ্গে রয়েছে রাশিয়া। এই যে নতুন অক্ষশক্তিটা গড়ে উঠেছে, এটা তো ট্রাম্পই পছন্দ করছে না, কারণ সে তো বাংলাদেশে ঢুকবেই। এবং বাংলাদেশে ঢোকা মানে কি, আপনার পোর্ট নিয়ে যাবে, আপনাকে ইপিজেড হবে, মার্কিন যুক্তরাষ্ট্রে বড় বড় প্রতিষ্ঠানগুলোর কাছে আমি দেশকে তুলে দেওয়া হবে। এটাই তো হবে, কারণ আপনি তো সত্যিকার কোনো সংবিধান বলে কিছু নাই, কারণ এখন এটা কি আঁতারটা রয়েছে কি সেনাবাহিনী এবং ডক্টর ইউনূস। আমরা কি সেই পুতুল রাষ্ট্রই রয়ে গেলাম? ডক্টর ইউনূস যে হয়ে আমেরিকার সাথে খারাপ জায়গায় পৌঁছেছেন, আপনারাও খারাপ জায়গায় পৌঁছেছেন। আপনারা তো ভালো জায়গায় ছিলেন 5 তারিখে। তো 5 তারিখের পরে যেহেতু আপনি নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া যান নাই, আপনি বলেন নাই পরিষ্কার করে এই সংবিধান আমি মানি না, যেহেতু এই সংবিধান ফ্যাসিস্ট সংবিধান। 72-এর সংবিধান তো জনগণ তো প্রণয়ন করেনি, তখন তো কোনো আপনার কী বলে যে গণপরিষদ নির্বাচন হয়নি, তো এটা তো আপনার বলা উচিত ছিল। তো আপনি যখন এটা বলেননি তখন তার তো কুফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি সকলেই ভোগ করবে, ডক্টর ইউনূসকে ভোগ করতে হবে, তাকে অবশ্যই ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে। তাহলে 72-এর সংবিধান নিয়ে আমরা যে কথা বলছি, তাহলে জুলাই সনদেরও কি একই জায়গা তৈরি হবে, যে এর তো কোনো নির্বাচন হয়নি, কোনো ভিত্তি নাই, কয়েকটা দল গিয়ে হয়তো সিগনেচার করলো? ডেফিনেটলি এটা তো কোনো জুলাই সনদের কোনো রাজনৈতিক বৈধতা নেই, আইনি বৈধতা নেই, রাজনৈতিক বৈধতা নেই। কারণ জুলাই সনদ মতো প্রণীত করবার রাজনৈতিক এখতিয়ার একমাত্র ছিল ছাত্র তরুণদের, যারা এবং সৈনিকদের, ছাত্র তরুণ এবং সৈনিকদের মৈত্রীর ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছে। ফলে তারা কিন্তু যদি আজকে রাজু ভাস্কর্য কিংবা শহীদ মিনারের সামনে যদি তারা শপথ নিতেন, তাহলে তারাই এটাকে নতুনভাবে বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারতেন। তো শুধু তাদেরই এখতিয়ার ছিল, কারণ তাদেরই নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয় নাই। ফলে যেহেতু তার নেতৃত্বে হয় নাই, তার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন, জুলাই সনদ কমিশন, এইসব ননসেন্স করার কোনো এখতিয়ারই নেই, কোনো আইনি এখতিয়ারই নেই তার। এটা কোনো অর্থ নেই। তিনি খামোখা নষ্ট করেছেন। এবং শুধু তাই তিনি করেন না, তিনি কী করেছেন খেয়াল করেন, এই কমিশন তিনি করেছেন, কিন্তু বাকি বড় বড় শ্রমিকদের নিয়ে যে সংস্কার কমিশন ছিল, নারীদের নিয়ে যে সংস্কার কমিশন ছিল, আপনি আরও স্বাস্থ্য নিয়ে যে সংস্কার, এদের কেউটার মধ্যে নেই। অর্থাৎ জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু তার মজুরির প্রশ্ন, তার জীবিকার প্রশ্ন, তার স্বাস্থ্যের প্রশ্ন, এই সমস্ত কিছু এই কমিশনগুলো বাদ। একমাত্র কমিশন হলো রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য আনা। তো রাজনৈতিক ঐক্যমত্য আনা মানেটা কি? এই চোরদেরকে আপনি ক্ষমতা আনতে চান, এই জন্য ঐক্যমত্য লাগবে। চোরদের ঐক্যমত্য করবেন, তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশন মানে কি? লুটেরা মাফিয়া শ্রেণী ঐক্যমত্য কমিশন।
তো এগুলো তো আমি জনগণকে আমার সাথে করতে পারবেন না। ফলে ডক্টর ইউনূসকে এটা তো ব্যাখ্যা করতে হবে, তিনি এটা করেছেন। এবং সেই জাতীয় ঐকমত্য কমিশনে তিনি কাকে বসিয়েছেন? তিনি বসে বসেছেন আলী রিয়াজকে। আলী রিয়াজ তার মধ্যে বিদেশে ছিল, তিনি তো বাঙালি গণঅভ্যুত্থান, তার তো কোনো ভূমিকা নেই। একদিন পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কী করেছিলেন? এখানে ইসলামের বিরুদ্ধে আপনার ওয়ার অন টেররের পক্ষে তিনি বয়ান দিয়েছেন। আমার বন্ধু মানুষ, আজকে বলতে বাধ্য হচ্ছে আমি একদিন পরে। আমি কেন বলতে আমি অনেকে হুঁশ হবে যে তার তো উচিত ছিল বিনয়ের সঙ্গে, যে আমি তো এই গণভোটের সঙ্গে ছিলাম না, এটা তো একাডেমিক ইস্যু না রে ভাই, যে তুমি একাডেমিক্যালি ঠিক করে দিবে। আর তিনি তো লিগাল এক্সপার্টও না, তো আপনি তাকে কেন করছেন এর জন্য ভাই? বিকজ ইট ইজ এন আমেরিকান রেজিম, দ্যাটস ভেরি সিম্পল, আর তো কিছু না। তাহলে আপনি একটা আমেরিকান রেজিম চাপিয়ে দিবেন, শুধু তাই আপনি করেনি ডক্টর ইউনূস। বিদেশ থেকে যেসব লোকগুলোকে এনেছে সবগুলো কর্পোরেট স্বার্থের পক্ষের লোকজন। সে আপনি বিডা বলুন কি আপনি ওই যে ব্যাংকের যে তার যে অন্যান্য পরামর্শ লুৎফর সিদ্দিকী যাদেরকে বলেন, এরা সকলেই কর্পোরেট টাকা থেকে এসছে। তাহলে একটা কর্পোরেট স্বার্থ, ইন্টারন্যাশনাল স্বার্থ, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে, এদেরকে নিয়ে এসে আপনি একটা জাতীয় ঐকমত্য কমিশন করে আপনি আমাদের চোখে ধুলা দিয়ে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পুরো উপমহাদেশকে আপনি তুলে দিচ্ছেন। তো এটা তো বিপদ আছে, কারণ ইন্ডিয়া তো এটাকে মেনে নেবে না, ইন্ডিয়া তো মেনে নেবে না, ইভেন সেনাবাহিনী মেনে নেবে না। কেন মেনে নেবে? খুব সিম্পলি ব্যাপার। আপনি যখন পোর্ট দিয়ে দিচ্ছেন একটা বিদেশি কোম্পানির কাছে, পোর্ট দিয়ে দিচ্ছেন আপনি, তাহলে আপনি সেনাবাহিনীর সঙ্গে কথা বলে দিচ্ছেন, এটা তো অ্যাট দ্য সেম টাইম মিলিটারি অ্যাসেট, এটা তো আমার সিকিউরিটির জন্য খুব ইম্পর্টেন্ট ইস্যু। তা আপনি দিচ্ছেন কেন এটা? আপনি পোর্ট দেওয়ার অধিকার আপনি কে দিল? আপনি কেন দিবেন? যদি দিতে চান, এটা একমাত্র দিতে পারে কি একটা গণপরিষদ বা সত্যিকারের জনগণের দ্বারা নির্বাচিত একটা সংসদ, অথবা গণ অভ্যুত্থানের শক্তি, যারা গণঅভ্যুত্থান করে যে ছাত্র তরুণ সৈনিকদের, একমাত্র তারাই সিদ্ধান্ত নিতে পারে, তারাই একমাত্র বৈধ শক্তি জনগণের পক্ষে। আপনি আপনার একটি বই লিখেছেন চেতনার রাজনীতি, সেখানে আপনি বলেছেন রাজনীতি ক্ষমতার নয়, চেতনার প্রশ্ন। আমাদের কি চেতনা ঠিক না থাকার কারণেই আমাদের এই তরুণদের বিপ্লব বা অভ্যুত্থান ব্যাহত হয়ে গেল? সে তো কিছুটা একটু আগে তো আমি কিছুটা বলেছি। একটা আমাদের এখানে ধরুন, যেহেতু বুদ্ধিভিত্তিক যে আমাদের যে পরিসরটা, এটা অত্যন্ত দুর্বল থাকার কারণে যেটা হয়েছে যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া কী করে হয়। ধরুন ফরাসি বিপ্লবে কী করে রাষ্ট্র গঠিত হয়েছিল, ন্যাশনাল অ্যাসেম্বলি কী বলেছিল, বা সেখানকার বড় বড় যেসব থিওরিটিশিয়ান ছিল, যেমন সিএস, ধরুন ইমানুয়েল সিএস, তাদের বক্তব্য কী ছিল, তারা কেন গণপরিষদকে এত ইম্পর্টেন্ট তারা মনে করেন। এই তর্কগুলো তো আমাদের সমাজে নাই, হাজির নাই, ঠিক না? আমরা বিপ্লব শব্দটা ব্যবহার করি, এটা তো কোনো, এটা অর্থ কী এর কিছু? দেখুন, আমি কিন্তু বারবার বিপ্লব শব্দ খুব কম ব্যবহার করি, পোয়েট্রি ব্যবহার করেছি, এটা পোয়েটিক্যালি সবসময় বলি গণঅভ্যুত্থান। কেন বলছি? বিপ্লব বলতে আমরা সমাজতান্ত্রিক বিপ্লব বলছি। তাহলে আমাদের এখনকার যে লড়াইটা, এটা কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লবের জন্য ছিল না, এটা ছিল ব্যক্তির মর্যাদা প্রতিষ্ঠা, ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা, কেমন জনগণের জীবিকার অধিকার, এই অধিকার প্রশ্নটা ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলি বুর্জোয়া ডেমোক্রেটিক রাইটস। এটা কায়েম করার জন্য আমরা এই গণঅভ্যুত্থানটা ঘটেছে। ফলে এটা সমাজতান্ত্রিক বিপ্লব নয় বলে এই শব্দটা আমরা অ্যাভয়েড করি। এখন এই গণঅভ্যুত্থানের সার পদার্থটা কি? গণঅভ্যুত্থানের সার পদার্থ গাঠনিক ক্ষমতা, যে জনগণ গঠন করবার ক্ষমতাটা তার হাতে সে পেয়েছে। এবার সে নতুন করে নিজেকে গঠন করবে। সেই গঠন করবার প্রক্রিয়াটাকে আমরা বলি গঠনতান্ত্রিক, কনস্টিটিউটিং প্রসেস। এর যে লক্ষ্যটা, সেটা হচ্ছে গণপরিষদের নির্বাচন। মানে একটা ধরুন, এই গণঅভ্যুত্থানের মধ্যে যে সরকারটা এলো, তার প্রথম কাজ হলো একটা নতুন গণপরিষদের নির্বাচন করা, যেই গণপরিষদে একটা নতুন সংবিধানের খসড়া হাজির করা হবে। যত সংস্কারের কথা তারা বলতেছে, এই সংস্কার প্রত্যেকটাই আলোচিত হবে ওই গণপরিষদে। এটা হবার কথা ছিল। সেই গণপরিষদ হবে, তারপরে সিদ্ধান্ত নেবার পরে, এবং সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হবে এটা স্বভাবতই বৈধ হবে, কারণ জনগণেরই গণপরিষদ। এরপরে সে খসড়াটা যেটা করে, আবার জনগণের কাছে ফেরত পাঠানো হয় রেফারেন্ডামের জন্য, যে জনগণ দেখবে যে তার যে অভিপ্রায়, তার যে ইচ্ছা, যে কারণে সে এত শহীদ হলো, এতগুলো প্রাণ বিসর্জন দিল, এটা মিলল কিনা, তার ইচ্ছার সঙ্গে যুক্ত কিনা ওটা। এবং যখনই এটা রেফারেন্ডামে পাশে আসবে, এটা নতুন গঠনতন্ত্র বা নতুন কনস্টিটিউশন হবে। সেই নতুন কনস্টিটিউশনের ভিত্তিতে নতুন সরকার নির্বাচিত হবে। এখন উল্টেটা হচ্ছে, এখন যারা গণঅভ্যুত্থান করে নাই তাদের সঙ্গে ডক্টর ইউনূস পাগল হয়ে গেছে ওদের সঙ্গে ঐকমত্য করতে। আর আপনি ওদের সঙ্গে ঐকমত্য করবেন কেন? এরা তো এই গত 50 বছর দেশকে এই জায়গায় নিয়ে এসছে। আপনি কেন দুর্বৃত্ততা ক্ষমতা আনতে চান? আপনি তো গণঅভ্যুত্থান তো হয়েছে এই জন্য, যেহেতু আমরা দুর্বৃত্ততা চাই না। তাহলে আমরা এখন কি করতে চাইতে পারতাম? আমরা ডেফিনেটলি এই উচিত ছিল এই সংবিধানকে বাতিল করে ফেলা, আমাদের যে প্রেসিডেন্ট আছে তাকে কি করা, তাকেও বাতিল করা, কারণ তিনি তো বৈধ নন গণঅভ্যুত্থানের পরে। তো এগুলো তিনি করেননি। না করার ফলে এর যে কুফলটা, এই কুফলটা ভয়াবহ হবে। এবং শুধু এই কুফলটা শুধু বাংলাদেশে পড়বে না, এমনকি এটা উপমহাদেশে, এমনকি ভারতে পড়বে।
ফলে অবশ্যই আপনি আজকে হোক কালকে, এখন তারা অপেক্ষা করছে, আপনি নভেম্বর ডিসেম্বরের দিকে যখন কিছু সমাধান করতে পারবেন না এই ব্যাপারগুলো, এটা দেখবেন একটা চরম বিশৃঙ্খলা তৈরি হবে সমাজের মধ্যে। এবং যে সরকার গঠন হলো সেখানে যে আন্দোলনের যারা স্টেক হোল্ডার ছিল তাদের মধ্য থেকেও বেশ কয়েকজন গিয়েছে, আবার দেখেছেন যে নাহিদ ইসলাম সেখান থেকে আবার চলে এসেছে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, তাদের যাওয়া এবং ফিরে আসাটা? না, তাদের যাওয়াটার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখি নাই, আমি হচ্ছে সেটা সঠিকই ছিল। কিন্তু আমি যেটা মনে করি, যখন তারা গেছেন তাদের যেখানে বিরাট সমস্যা দেখেছি আমি, সেটা তারা মন্ত্রণালয়কে, রাষ্ট্রের একটা মন্ত্রণালয় পরিচালনার ব্যাপারটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন একটা তরুণ ছেলে রাজনীতি করে কেন, একটা সেই জন্য সমাজের কিছু করতে পারে ক্ষমতা নিয়ে, এবং মন্ত্রণালয়টার বিপুল ক্ষমতা, এই ক্ষমতাকে আমি ব্যবহার করেন জনগণের জন্য। তাহলে 3 জন আমরা পেয়েছি তরুণদের, 3 জনের কারোরই পারফরমেন্স ভালো না, কারোরই নাহিদের পারফরমেন্স ভালো না। এবং নাহিদকে আমি বলেছি ব্যক্তিগত, আশা করি যে আমি পাবলিকলি বলছি সে রাগ করবে না, কিন্তু আমি বারবারই তাকে বলেছি যে মন্ত্রণালয় থেকে তোমার চলে আসাটা এনসিপি করার জন্য একটা ভুল সিদ্ধান্ত, এটা দরকার ছিল না। এবং তাদের এই মুহূর্তে একটা রাজনৈতিক দল করার জন্য পাগল হয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। কারণ রাজনৈতিক দল করার মানেটা হচ্ছে তার একটা ছোট বিএনপি হতেছে, আছে তো অলরেডি অনেক। তো এখানে বাংলাদেশের সমস্যা তো নির্বাচন না, বাংলাদেশের সমস্যাটা রাষ্ট্র গঠন। তো তুমি রাষ্ট্র গঠনে করতে বাদ দিয়ে তুমি নির্বাচন ঢুকছো কি জন্য? আর নির্বাচন তুমি যখন ঢুকছো, তার মানে নিশ্চয়ই এই জনগণ তো বলবে আজকেও কালকে যে তুমি সালাম থেকে টাকা নিচ্ছ, তোমরা বসুন্ধরা থেকে টাকা নিচ্ছ। এটা তো আমার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু জনগণ তো এটা বলবে। তুমি এখান থেকে মুক্ত হবে কি করে? তাহলে তুমি এই যে 2 কোটি 3 কোটি টাকা তুমি পাবি কোথা থেকে? কে দেবে তোমার? তুমি তো কি বলে শিক্ষাও শেষ করো নাই, ঠিক আছে? একদমই তোমার কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই, তুমি কিছু করো নাই। তারপর তাহলে টাকা নিয়ে তোমাদেরকে বসাবো আমরা আবার দেশ চালাতে? তুমি তো তোমাদের দেশ চালাতে পারো না, দেখছি তো আমরা। তোমার 3 জন ছেলে, একজনের কারো মন্ত্রণালয় ঠিক নেই। তাহলে এটা তো আমি সেই মধ্যে, আপনি যে রাষ্ট্রকে একটা তামাশা বলে মনে করেন, এটা তো হবে না। এটা তো ভয়ানকভাবে সে আবার পাল্টা আঘাত করবে। কারণ রাষ্ট্রপতি জনগণের ইচ্ছা অভিপ্রায়, জনগণ যখন রাস্তায় নামবে তখন তো তাকে আমি নিয়ন্ত্রণ করবেন কী করে? কারণ জনগণকে তো আপনি কিছু ডেলিভার করতে হবে। এখন আপনি এখান থেকে একটা নিরাপদ এক্সিট নিতে চান বলে আপনি এই যে লুটেরাদের সঙ্গে আপনি আঘাত করছেন। এই যে আন্দোলনের স্টেক হোল্ডারদের যে পদক্ষেপগুলোকে আপনি ভুল বলছেন, এটার প্রায়শ্চিত্ত কিভাবে হবে বলে মনে করেন? আমি তো জানি না, এটা ইতিহাস ঠিক করবে। কিন্তু আমাদের চিন্তা বা ভবিষ্যতের নির্দেশনা কি বলে? আমাদের ভবিষ্যতের নির্দেশনা বলে যে এনসিপি, প্রথমত আমি এভাবে বলি যে এনসিপি করা ঠিক হয়নি, কিন্তু আমি ওদেরকে সব সমর্থন করি তরুণদের। এটা ওদের দোষ না পুরোটা। কারণ আপনি এখানকার যে তত্ত্বগত দিক, তত্ত্বের দিক, বিশ্লেষণের দিকটা যে গুরুত্ব, এটা তরুণরা বুঝতে পারছে না। তারা মনে করে তারা আবেগের দ্বারা, তারা যেহেতু জেনজি, ফলে আমাদের মতো পুরনো লোকদের কথা না শুনলে ওদের চলবে, ফলে আমাদের বিরুদ্ধে হয়তো তারা ক্যাম্পেইন করে। তো না শুনলে করুক, আমি তো দেখছি, আমরা তো বসে আছি, আমরা কিছু করতে পারবো না। কিন্তু হিস্ট্রি তো প্রমাণ করবে যে আমরা সঠিক কথা বলেছি। তুমি তো সত্যকে তো তুমি এড়াবার কোনো সুযোগ নেই, এতে এড়াবাতে কোনো সুযোগ নেই। সাপে যখন কামড় দিয়েছে তার তো বিষ আসবেই আজকেও কাল। কারণ তোমার তথাকথিত সাংবিধানিক ধারাবাহিকতার বিষ তো ছবল মেরেছে তোমার গণঅভ্যুত্থানে, এর বিষ তো প্রকাশিত হবেই আজকেও কালকে। সেটা তারা কি করে মোকাবেলা করে এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমি বরং ওদের জন্য চিন্তিত, কারণ ওদেরকে রক্ষা করাটা আমার কর্তব্য। আমি তো চাই না যে তারা এখান থেকে তাদেরকে একটা এই জবাবদিহিটা ভিন্নভাবে হোক। কারণ তারা যেটা করেছে তারা তো রাষ্ট্রদ্রোহী, তারা অপরাধ করেছে। শেখ হাসিনার সংবিধানকে তারা ফেলে দিতে চেষ্টা করেছে, কিন্তু ওটাকে রেখে দিয়েছে। তো ওই সংবিধানেই তো ওদের রাষ্ট্রদ্রোহিতা, এই সংবিধানেই তো রয়েছে ওদের ফাঁসি হবে। শেখ হাসিনার নতুন আইন করিয়েছেন না, তা আপনি এটা তো রেখে দিয়েছেন। আপনি তাকে যখন রেখে দিয়েছেন, আমি যে কোনো মুহূর্তে ক্ষমতা বদল হতে পারে, কাল একটা কু হতে পারে, ঠিক না? ইন্ডিয়া একটা কু করতে পারে, মার্কিন একটা কু করে সবগুলোকে পরিষ্কার করে। বিপ্লবীদের জন্য সেটা আত্মঘাতী হতে পারে, কিন্তু এর থেকে তো মুক্তির উপায়ও খুঁজতে হবে। মুক্তির উপায় তো আছে, মুক্তি তো খুব সিম্পল, তারা তো করছে না কেন? মুক্তির উপায় সিম্পল, এই সংবিধানকে ফেলে দেওয়া এবং নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা, সহজ। এদের কেন ঢুকছে না? তার মানে হচ্ছে নিঃসন্দেহে আন্তর্জাতিক শক্তি এই সরকারের উপর ভর করেছে, তাদের ভিন্ন একটা পরিকল্পনা আছে। আন্তর্জাতিক শক্তি পেছনে আছে, তার সঙ্গে সেনাবাহিনী আছে বলেই এই অবৈধ সরকারটা ঠিক আছে। আর তো কোনো যুক্তি নেই। আর ঠিকই তার কি যুক্তি? এতে কোনো বৈধ বৃত্তি নেই। এরকম কোনো সরকার তো নাই, শেখ হাসিনার সংবিধানে লেখা নাই যে এরকম একটা কি উপদেষ্টা সরকার বানাতে পারবেন, নাই তো। আবার একটু দর্শনে ফিরতে চাই। আপনি আপনার এমনিতে যে লেখা বা আপনার কবিতা ধর্মপ্রেম এবং রাজনীতি,
আপনি মোটামুটি সবগুলোকে একই টেক্সটে নিয়ে আসার চেষ্টা করেছেন বা পাশাপাশি রেখেছেন। সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে একটা রাষ্ট্রের আধ্যাত্মিকতা থাকা উচিত বা রাজনৈতিক দর্শন থাকা উচিত? আমি একটু উদাহরণ দিয়েই বলি, ধরেন রাশিয়াতে যেমন দুগিনকে বলা হয় যে পুতিনের আধ্যাত্মিকতার জায়গাটা যেটা, এটা দুগিন কেন্দ্রিক বা দুগিনের যে লেখা এটাকে সে ফলো করে। আমাদের এই রাষ্ট্রের আধ্যাত্মিকতা কাকে ফলো করবে? ফরহাদ মজহারকে ফলো করবে না অন্য কাউকে ফলো করবে? কি টেক্সট আছে আমাদের রাষ্ট্রের জন্য? প্রথমত আপনি দর্শনটা প্রশ্ন তুলেছেন তো, ওকে। এখন ধরুন দর্শনের দিক থেকে রাষ্ট্র কিসের অভিব্যক্তি? রাষ্ট্র তো আমি এটাকে বললাম না, জনগণের অভিপ্রায়, ইচ্ছা, অভিপ্রায়, অভিব্যক্তি। ফলে রাষ্ট্র মাত্রই তো একটা স্পিরিচুয়াল ব্যাপার, ঠিক আছে না, ওকে। এখন যদি দার্শনিক দিক কাছ থেকে আপনি উদাহরণটা নেন, আপনার পক্ষে দিয়ে সাক্ষী খাড়া করেন, তাহলে হেগেল বলবে রাষ্ট্র মানে কি, এটা আমাদের নৈতিকতার অভিব্যক্তি। আমরা নীতি, নৈতিকতা, আমাদের দর্শন, আমাদের চিন্তা, আমাদের কল্পনা, তারই অভিব্যক্তি হচ্ছে একটা রাষ্ট্র। রাষ্ট্র মানে শুধু ক্ষমতা না, বল প্রয়োগের ক্ষমতা রাষ্ট্রের আছে বটে, কিন্তু ক্ষমতা বলতে শুধু রাষ্ট্র বোঝায় না, শিক্ষাটাও কিন্তু ক্ষমতার অন্তর্গত, কালচারও কিন্তু ক্ষমতার অন্তর্গত। শিক্ষা, সংস্কৃতি সবই কিন্তু ক্ষমতা তৈরি করে, ঠিক আছে না? যেমন আজকে আপনি আমাকে ডেকেছেন, আপনি তো র্যাপ পাঠাননি আমার জন্য, বা আপনি আমার প্রতি আগ্রহী হলেন কেন? নিশ্চয়ই আপনাকে দ্বারা চিন্তা দ্বারা আমি প্রভাবিত করেছি। তাহলে এই চিন্তা দ্বারা যে আমি আপনাকে প্রভাবিত করে পাচ্ছি, এই রাষ্ট্রের ভিত্তি কিন্তু এই জায়গাতে। ফলে রাষ্ট্রের সভাপতি তার একটা চিন্তার ভিত্তি আছে, তার একটা ভিত্তি লাগে, যেটা মানুষ সেই চিন্তাটা করতে অভ্যস্ত থাকে। সেই চিন্তার অভ্যাস যখন সে ডেভেলপ করবে, তখন সভাপতি রাষ্ট্রের রূপ বদলাবে, ঠিক আছে না, ওকে। সেই দিক থেকে রাষ্ট্রের অবশ্যই একটা আধ্যাত্মিক ভিত্তি আছে। কিন্তু আধ্যাত্মিক কথাটা একটা খুব খারাপ শব্দ। আধ্যাত্মিক বলে মনে হয় যে আমরা ওদের ধর্মীয় কথাবার্তা বলছি, ঠিক আছে। শব্দটা অনুবাদ করা হয় কোত্থেকে? সংস্কৃত থেকে। শব্দটা ইংরেজিতে স্পিরিট, অথবা যদি জার্মান ভাষায় যান, যে ওরা ভিন্ন ভাষায় জিস বলে ওরা। তাহলে এটা হলো যে এই যে বা রুশোর কাছে যদি যান, এটা সে বলবে জেনারেল উইল, সামষ্টিক অভিপ্রায়। সামষ্টিক অভিপ্রায় তো অবশ্যই এটা রুহানি ব্যাপার, ঠিক আছে। আমরা যদি ইসলামের পরিভাষা ব্যবহার করি, সামষ্টিক অভিপ্রায়টা রুহানি ব্যাপার। কেন রুহানি ব্যাপার? কারণ আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছে একটা রুহানি সত্তা হিসেবে, আল্লাহর খলিফা আকারে। মানে আপনার মধ্যে আল্লাহর গুণাবলী অর্জন করার সম্ভাবনা দিয়েই তিনি আপনাকে পাঠিয়েছেন। ফলে আপনার জীবনের চর্চা, আপনার জ্ঞানের চর্চা, আপনার আকুতি, আপনার মানে বিরহের, তার জন্য যে আকুতি, মাসুকের জন্য আল্লাহকে তিনি ভালোবাসেন, তার জন্য যে আকুতি, এই আকুতির মধ্য দিয়ে কিন্তু একটা সংস্কৃতি গড়ে ওঠে। এটা সমাজের ভিত্তি। আপনি দেখেন এখন আমি মাজার নিয়ে কাজ করছি, লালন নিয়ে আমি কাজ করি, শাহ আলী মাজার আমরা কাজ করেছি, যেহেতু মাজারটাকে আমরা উদ্ধার করতে চাই, যেহেতু এটাও গণতন্ত্রের গণপরিসর, একটা গুরুত্বপূর্ণ গণপরিসর। আপনি হিন্দু হতে পারেন, নাস্তিক হতে পারেন, জৈন হতে পারেন, যা খুশি হতে পারেন, মার্ক্সবাদী হন কি, আপনি যা খুশি হবেন, কিন্তু মাজার আপনার জন্য উন্মুক্ত। এটা তো গণতন্ত্রের সবচেয়ে সুন্দর জায়গা, সোশ্যাল সামাজিক জায়গা। ফলে এই মাজারগুলোকে দেখবেন আমরা যদি বিকশিত করতে পারি স্বতঃস্ফূর্তভাবে, তাহলে কিন্তু আমাদের এই যেটাকে আপনি বলছেন না, তার যে ভিত্তি, রাষ্ট্রের যে ভিত্তি, তার যে নীতি নৈতিকতার যে তর্কের জায়গা, যেখানে মানুষকে ভালোবাসা, অপরের প্রতি কল্যাণ করা, সমাজবদ্ধ হয়ে থাকা, সমাজের কল্যাণ মানে আমার কল্যাণ, আমার ভিন্ন সমাজের বাইরে আমার কোনো কল্যাণ নাই, এটা সে মাজার থেকে শেখে। তাহলে এটা যত বেশি আপনি করবেন, রাষ্ট্রের ফাউন্ডেশন তৈরি হবে তত বেশি। তো রাষ্ট্র বলতে অ্যাবস্ট্রাক্ট কিছু নেই। এখন সমস্যাটা কোথায় খেয়াল করেন, আমরা যেহেতু গোলামের বাচ্চা গোলাম, হ্যাঁ, ওকে, যেহেতু ইংরেজ আমলে আমাদেরকে গোলাম তৈরি করে দিয়ে গেছে, ফলে যা কিছু আমরা করি সবই ইংরেজের কাছ থেকে ধার করতে হবে। ইংরেজ যেহেতু আপনার কি বলে পার্লামেন্টারি সিস্টেম করেছে, এই ইংরেজের কাছ থেকে এটা আমাকে আনতে হবে। আমাদের দরকার নাই ওটা, আমাদের আরও বহু রকম উদাহরণ আছে, ঠিক আছে। আপনি ইসলামের কথা বলেছেন, তা আপনি ইসলামের তো একটা সুশাসনের একটা পদ্ধতি আছে, ঠিক আছে না। ইসলামে তো আপনার ফতোয়া দেওয়ার অধিকার দিচ্ছে কাজীদেরকে, কিন্তু ইমপ্লিমেন্ট করার অধিকার দিচ্ছে না। ইসলামে তো কোনো সকল এই যে আইন প্রণয়নী সভা বলে কিছু নাই। আইন প্রণয়ন করে যেন আলাদা একটা নির্বাচিত করবেন, তুমি তো চোর ডাকাত, তুমি তাকে কেন নির্বাচিত করছো যে আমাদের আইন প্রণয়ন করবে? আজকে পার্লামেন্টে যারা নিবেদিত হয়েছে সব ব্যবসায়ী, ও তো আইন তো জানে না, সে দেশে রাষ্ট্র কিছু জানে না। আর খালি তুলনা করেন, ইসলামে কি আপনি লিগালি এক্সপার্ট হতে হবে, হিস্ট্রি, ফলে আপনি মত দিতে পারছেন, ফলে এটা অনেক বেশি ডেমোক্রেটিক, মত দিতে পারছেন আপনি। এখন সেই মতটা জনগণের কল্যাণে নাকি কল্যাণে নয়, ওটার সিদ্ধান্ত নেবেন যারা প্রশাসক তারা। তাহলে রাষ্ট্রের নতুন ফর্ম নিয়ে আমরা আলোচনা করতে পারি, বা আপনি যদি ইভেন থেকে ওটা বাদিয়ে দেন। আপনি ইভেন এই কালে সিরাজুল আলম খানের কথা বলেন, তার তো একটা অত্যন্ত ডেভেলপড একটা প্রস্তাবনা আছে,
যে বাংলাদেশে এতটা বছর চলে গেছে, নতুন সংবিধান লাগবে এবং একই সঙ্গে সঙ্গে আমাদের নতুনভাবে রাষ্ট্র গঠন করতে হবে। এটা ব্রিটিশ পার্লামেন্টারি ফোরাম হতে হবে, এটাও তিনি বলছেন না, দরকার নেই। এবং ব্রিটিশ পার্লামেন্টারি ফোরাম যদি আমরা এটাকে একমাত্র সত্য সার্বজনীন মনে করি, তার মানে আমরা আভ্যন্তরীণভাবে পরাধীন। এটা আমি সিরাজ আলম খানের তত্ত্ব দিচ্ছি, মানে ইন্টারনালি আপনি গোলাম। তা আপনি গোলামের বাচ্চা গোলাম, আপনি খালি ব্রিটিশকে দেখবেন, আর কোনো কিছু দেখবেন না চোখের সামনে। তাহলে এই জিনিসটা তো আমাকে জনগণকে তো বোঝাতে হবে যে তুমি চিন্তা করতে সক্ষম, তুমি সমাজ যেমন করে গঠন করতে চাও, এই গঠন করার অধিকার তোমার দরকার, তুমিই করবে ওটা। এটা বাইরে থেকে কারো কাছে নকল করার দরকার নেই। যেটা তোমার জন্য ভালো ওটা তুমি করবে। তোমার নদী রক্ষা করার ব্যাপার আছে, সমুদ্র রক্ষা করার ব্যাপার আছে, তোমার প্রাকৃতিক সম্পদ রক্ষা করার ব্যাপার আছে, তোমার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপার আছে, এগুলো তুমিই করবে, তুমি ক্ষমতা। এটাকে বলে গণসার্বভৌমত্ব। এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রচিন্তাও পরিবর্তন হতে পারে, রাষ্ট্রের দর্শনও পরিবর্তন হতে পারে। আপনি আপনার ব্যক্তি জীবনে কার্ল মার্কস লেনিনের ছাত্র হিসেবে দাবি করেন, আপনি বামপন্থা শব্দটায় খুব বেশি বিশ্বাসী না, কিন্তু আমাদের সাধারণ জনগণের মধ্যে একটা বিষয় আছে, বাংলাদেশে বাম রাজনীতি, এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা আছে। এই রাজনীতি কি মানে ডুবতে বসেছে না ডুবে গেছে? এটা তো অনেকেই ডুবে গেছে, এটা নিয়ে কথা বলাটা সময় নষ্ট করা। আসলে প্রথমত বামপন্থা বলে কোনো রাজনীতি নেই। আপনাকে বলতে হবে যে আমরা মতাদর্শটা কি, আপনার মতাদর্শটা থাকলে আমি কী করতাম, মত বললাম কথাটা, মতাদর্শ যখন থাকে আর সমাজে যদি সজীব এবং সক্রিয় চিন্তার চর্চা থাকে, তখন প্রত্যেকটা মতাদর্শ ক্রিটিক করবার, পর্যালোচনা করবার শক্তি সমাজে তৈরি হয়। যেমন ধরুন মার্কসকে তার একটা ক্রিটিক দরকার। কীরকম ক্রিটিক? মার্কসের তো ইসলামের জায়গায় তো মার্কসের একটা ক্রিটিক দরকার। মার্কসের সব কিছু ঠিক বলেছেন তো ঠিক না, আর মার্কস নিজেই বলেছেন এই ক্রিটিক দরকার, কারণ তিনি একটা বিশেষ সময়ে তিনি গড়ে উঠেছেন। তিনি ব্রিটেনের যে পুঁজিবাদকে দেখেছেন, এর আশ্রয়ে তিনি পুঁজিবাদে তিনি লিখেছেন। তাহলে তার পুঁজিবাদের একটা ক্রিটিক আমাদের দরকার। এটা তো আমি ইসলামের জায়গা থেকে করতে পারি, যেহেতু আমার ধর্ম মুসলিম, আমি জন্মসূত্রে মুসলিম। আর ইসলাম তো একটা অত্যন্ত উচ্চস্তরের ধর্ম, ইসলাম তো খ্রিস্টানিটি না। আপনি কি বলেন? এনাতে ফিদ্দুনিয়া হাসানার কথা, ফিদ্দুনিয়া হাসানাত। তাহলে ইসলামটা ইহলৌকিক ধর্ম। ইসলাম এসেছে ইহলৌকিকতার জন্য। পরলোক নাই কথাটা ব্যাখ্যা করি আমি। পরলোক নাই, ইসলাম পরলোক অবশ্যই আছে, কিন্তু সে যেহেতু হিস্টোরিক্যালি সে তো জুদাইজম থেকে খ্রিস্টানিটি এবং খ্রিস্টানিটি থেকে ইসলামের এই ঐতিহাসিক ধারাবাহিকতা সে মানে, সম্মান করে, রেসপেক্ট করে, ফলে সেই অর্থে তার কাছে পরকালটা আছে। কিন্তু এই পরকালটা আছে এথিক্যাল, লিগাল, আপনার যেই তার যে চিন্তা, এই চিন্তার বিকাশের জন্য। যেমন ইসলাম ইজ এথিক্যাল লিগাল রিলিজিয়ন। কীরকম? আপনাকে পরকালের ভয়টা কেন লাগবে আপনার? যাতে আপনি সমাজে ঠিক মতো চলতে পারেন। পরকালে কি হবে আপনার? আল্লাহ আপনাকে জান্নাতে নেবে না বেহেশতে নেবে না দোজখে নেবে, এটা তো আল্লাহর উপর ছেড়ে দেবেন আপনি, কারণ আপনি তো আত্মসমর্পণকারী। আপনি মুসলমান মানেটা কি? আপনি আত্মসমর্পণকারী, আপনি সমর্পণ করে বসে আছেন হাত তুলে, যে আমি জানি আমার মৃত্যু দ্বারা আমার জীবন সীমিত, ঠিক আছে না? ফলে আমি কখনো সত্যের দাবি করতে পারবো না, যেহেতু আমি সীমিত, মরণশীল আমি। ফলে আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, এটাকে বলে ঈমান। ফলে স্বভাবতই যেহেতু আমার রসুল আমাকে বলেছে যে হ্যাঁ পরকাল আছে, যেহেতু ঈসাকে আমি মানি, হযরত ঈসা আমার নবী, ফলে ইসলাম বলে হ্যাঁ পরকাল আছে। কিন্তু ইসলামের পরকাল আর খ্রিস্টান পরকাল তো এক না। আপনি যখনই পরকালকে মুখ্য করে তোলেন আর ইহুকালকে অস্বীকার করেন, আপনি সমস্ত কিছু বলেন যে আপনি জান্নাতে যাওয়ার জন্য, আপনি সমস্ত কিছু করেন কিসের জন্য? নরকে দুজকে যাওয়া করেন। ইউ আর এ খ্রিস্টান। ইসলামে তো এগুলো নাই। আপনি কেন এই ভয় দেখাবেন? আপনি তাকে এখনকার জীবনের আমল গড়ে করার জন্য, আপনি যখন জালিমের বিরুদ্ধে লড়াই করেন নাই, শেখ হাসিনাকে উৎখাতের জন্য লড়াই করেন নাই, আপনি কি করে মুসলিম? আপনি তো মজলুমের পক্ষে থাকতে হবে। আপনাকে বলেছে যে কোনো মানুষের সামনে মাথা নত করবে না, ও যদি জালিম তার বিরুদ্ধে লড়াই করবে। তাহলে জালিমের বিরুদ্ধে যে লড়াই করে না, ও কী করে নিজেকে দাবি করতে পারে সে মুসলিম? আপনি যদি আজকে খ্রিশ্চানিটি দেখুন কী করছে সারা পৃথিবীতে, আজকে যাকে আমরা মডার্নিটি বলি, এটা তো আসলে আমরা কি বলি, এই যে ধূপখানায় পাঠিয়ে কাপড় সাফ করে না, ফলে এরকম একটা ধূপদুরস্ত কাপড় দিয়ে আপনাকে বোঝাচ্ছে আসলে কিন্তু এটা খ্রিস্টানিটি। মডার্নিটি ইজ নাথিং বাট অ্যানাদার ফর্ম অফ খ্রিস্টানিটি। তো আমরা এটাই তো শিখি। খ্রিস্টান তো এসে আপনাকে খ্রিস্টান বানায় না, কিন্তু চিন্তা চেতনায়, মনে, মগজে, আচরণে, রাষ্ট্র ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় সর্বত্র আপনি খ্রিস্টানিটি ফলো করেন। আপনি বাসায় যখন পায়খানা করেন ওই কমরটা কিন্তু ওদেরটা ব্যবহার করেন। একদমই তাই। আমরা হচ্ছে এই যে গোলামি, এই গোলামি থেকে মুক্তির জন্য তো ইসলাম ডাক দিয়েছে। আপনি তো গোলামি কেন করবেন?
আপনি তো আত্মসমর্পণ, গোলামি কেন করবেন? রাইট, একদমই রাইট। আমরা দর্শন থেকে একটু আবার বাস্তব জীবনে ফিরতে চাই, রাজনীতিতে ফিরতে চাই। আপনি দেখেছেন যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন, এবং এই নির্বাচনগুলোতে বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তনের আমরা আভা দেখতে পেয়েছি। ছাত্র শিবিরের প্যানেল বেশিরভাগ জায়গায় জয়লাভ করেছে। আগামীর যে রাজনীতি, আগামীর যে নির্বাচন, আগে রাজনীতি নিয়ে কথা বলি, পরে নির্বাচন নিয়ে কথা বলবো। এই যে রাজনীতির পরিবর্তন, এটাকে আপনি কিভাবে দেখছেন? যে বাংলাদেশে কি ইসলামপন্থী রাজনীতির বিস্তার লাভ করছে কিনা? যদিও বিএনপিও তো আর ইসলামের বিরুদ্ধে রাজনীতি করে না, তারাও সবাইকে নিয়েই রাজনীতি করে। আপনার মূল্যায়নটা শুনতে চাই। প্রথমত তো আমি আপনাকে একটা শুধরাবো, আমি তো এই নির্বাচনে তো আমি শিবির জিতেছে তো আমি দেখি নাই। শিবির নামে কোনো নির্বাচন হয়েছিল না, শিবির নামে নির্বাচন হয়নি। না, হয়নি, হয়নি। একদম সোজা সাপটা যদি বলেন, শিবির নামে নির্বাচন। আপনি ভুল করছেন, স্বীকার করেন। আমি বলেছি যে শিবির নামে নির্বাচন হয়নি, শিবির অন্য ঐক্য প্যানেল দিয়ে নির্বাচন করেছে। আপনি কেন ইসলাম বিরোধী শক্তির বয়ানটা গ্রহণ করলেন? আচ্ছা, ইটস ভেরি রং। শিবির তো নির্বাচন করেনি, শিবিরের প্যানেল নির্বাচন করেছে। নো, তাহলে তার কি নামে এসছে বলেন? ঢাকা ইউনিভার্সিটি বলেন, ঐক্য পরিষদ। সেটা কি শিবির? আপনি কেন তাকে শিবির আখ্যা দিচ্ছেন? তারা তো ছাত্রদের পক্ষে আপনার নির্বাচন করেছে এবং ছাত্ররা সঠিকভাবে। এটা বলা হয় ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যিনি সভাপতি সেক্রেটারি, তারাও ওই প্যানেলে এই জায়গা থেকে বলা। সেটা থাকতে পারে সে, কিন্তু সেটা তো সে করে না যে আমি শিবিরের রাজনীতি এখানে কায়েম করে বলে আমি কেন এসেছি। সে আসতেই পারে, সেটা ভিন্ন করে। আমি বলছি যে আমাদের যে বয়ান তৈরির ব্যাপারটা সতর্ক থাকতে হবে। আমি মনে করি ঠিক আছে, এখন ধরো শিবিরের মধ্যে অবশ্যই সে বাংলাদেশে সন্তান, এবং ইসলাম যদি তার ধর্ম হয়ে থাকে তো ইসলামের কোনো রাজনৈতিক ভূমিকা থাকবে না? অবশ্যই থাকবে। এখন প্রশ্নতে সেই ভূমিকাটা কি? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যদি আজকে বাঙালি জাতিবাদ, যদি ৭২-এ এই বাঙালি জাতিবাদ যদি তার বক্তব্যের মধ্যে ধর্মনিরপেক্ষতার কথাটাকে না এনে যদি সে বাংলাদেশের জনগণের তার যে ধর্মবোধ, তার যে উপলব্ধি, এটাকেও সে রাষ্ট্র গঠনের কেন্দ্রে নিয়ে আসতো, আপনি আওয়ামী লীগে বাংলাদেশে থাকতো। বাংলাদেশ যেই ক্ষতিটা করেছে সেটা হলো প্রকট ক্ষতি। সেটাকে সে ধরে নিয়েছে যে ৭১ সালের বিজয় মানে ইসলামের পরাজয়। ঠিক আছে না? ওকে, আসলে ৭১ সালে যেটা হয়েছে তা হলো এই যে পাকিস্তানের আমলে যে ইসলামটা চাপিয়ে দেওয়া হয়েছে, সেই ভুয়া ইসলাম বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয়। এটা ইসলামের বিজয় ছিল। ৭১ বাঙালি মুসলমান লড়াই করেছে, আর যে বাংলাদেশকে স্বাধীন করেছে এটা বাঙালি মুসলমানই করেছে। বাঙালি জাতিবাদের ধনী কারা তুলেছে? বাঙালি মুসলমান তুলেছে। ফলে বাঙালি মুসলমানদের তো নতুন করে খতনা দেওয়ার দরকার পড়ে না। বাঙালি মুসলমান তো নতুন করে মুসলমান দরকার পড়ে না রে ভাই। আপনি বাঙালি মানেই বাঙালি মুসলমান। ভারতের কি করে? ভারতীয়। তা আপনি কেন ওদের পয়েন্ট আমি গ্রহণ করবো? বাঙালি বলতে বাঙালি মুসলমান বলতে। ইসলাম এদেশে বাংলা ভাষা তৈরি করেছে। সুলতানি আমলে যে বাংলার যে প্রচার হয়েছে, সুলতানি আমলে যে বড় বড় বিপ্লবী ঘটনা ঘটেছে, চৈতন্য বলুন, তার যে বিশাল আন্দোলন, জাতপাত বিরোধী আন্দোলন, আপনি জাতপাত বিরোধী আন্দোলন তো আকাশ থেকে আসে নাই। তাহলে সুলতানি আমলে সুলতানদের সহযোগিতায় তাদেরই প্রশ্রয়ে বর্ণাশ্রম প্রথার বিরুদ্ধে বঙ্গে একটা বিপ্লব হয়েছে ওই চৈতন্য আমলে। সেই বিপ্লবী ধারাবাহিকতা আজকে আমরা ফকির লালন শাহকে দেখছি। এটা নতুন কিছু না। তাহলে দেখা যাচ্ছে এখানকার জনগোষ্ঠীর ধর্মটা বাদ দেন, ধর্ম গ্রহণ করা যায়, আবার আপনার ধর্মদ্রোহিত হয় না? হয়তো পারে। তো ধর্মের সঙ্গে পরিচয় কোনো সম্পর্ক নেই। আমি বাংলা ভাষায় কথা বলি এবং এই প্রাণ প্রকৃতির যে জগৎটা, এই জগতের মধ্যে আমি বড় হয়েছি। আমার এখানে কিছু অনেক আচার রয়েছে যেটা এখানকার প্রকৃতির সংলগ্ন, যেটাকে আমি বলি সনাতন বলি। ধরুন, হ্যাঁ, আমি থাকতে পারে আমার খাদ্য ব্যবস্থা থেকে আরম্ভ করা সংস্কৃতি, বরং তার সঙ্গে একটা হিন্দুর সঙ্গে কী পার্থক্য? কোনো পার্থক্য নেই। ফলে আমার একটা সাংস্কৃতিক জগৎ আছে, পরিসর আছে। এই জগৎটা নিয়েই আমি হাজির রয়েছি। সেখানে ইসলাম এসেছে। ইসলাম আমার জগতে একটা মৌলিক কিছু ইতিবাচক পরিবর্তন ঘটেছে। এটা কি? আমি জাতপাত মানি না, আমি জালিমের বিরুদ্ধে লড়াই করি। ঠিক আছে, আমি একটা যোদ্ধা, আমি জিহাদি। এটা পজিটিভ সাইড। তা আমি পজিটিভ এই ইতিবাচক গুণাবলী আমি কেন ত্যাগ করবো বলুন? ইন দ্য নেম অফ টু বিকাম মডার্ন কেন করবো? দ্বিতীয়তে এই যে বিভাজনটা, ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা, এই বিভাজনটাতে ক্ষতিকর আমাদের জন্য। এইটাই তো পাশ্চাত্য আমাদেরকে কি করতে পারে? আমাদেরকে তাদের অধীনে পরাধীন করতে পারে যদি সে আমাকে বিভক্ত করতে পারে যে এটা হলো বাঙালি আর এটা হলো মুসলমান। আপনি যেমন শিবির বললেন, আমি তো শিবিরকে দেখছি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দেখছি। ওরা যাকে এনেছে নিশ্চয়ই তারা তাদেরকে পছন্দ করে। কাইমের কথা বলেন, খুবই ভালো ছেলে,
আপনি একমত হবেন আমার সঙ্গে নিশ্চয়। তো তার যে মেয়েরাই তো বলে যে আমরা শিবিরকে যে পরিমাণ বিশ্বাস করতে পারি, আমরা এই বিএনপি ছেলেদের ততটা বিশ্বাস করি। আমি যে পড়েছি, মেয়েদের কথা বলেছি, আপনাদের মেয়েদের হলে ওরা কেন আসে? তার মানে দেখা গেল যে তাদের মধ্যে তারা তাদের নিজস্ব গুণের কারণে, তাদের নিজেদের গুণাবলীর কারণে, ব্যক্তিগত গুণাবলীর কারণে তারা গ্রহণযোগ্য হয়েছে। ইত্যাদি পজিটিভ, এটা তো ইতিবাচক। জাতীয় রাজনীতিতে তার কি কোনো প্রভাব দেখছেন? অবশ্যই প্রভাব পড়বে, অবশ্যই প্রভাব পড়ে। ফলে স্বভাবত আগামী দিনে আপনি নিশ্চিত থাকতে পারেন যে অবশ্যই ইসলামের একটা আমি বলবো যে নির্ণায়ক ভূমিকা থাকবে। এটা কি থাকবে সেটা আমার লেখায়, তাই আমি বারবারই বলছি, ক্রিটিক অফ রিলিজিয়নের মধ্যে দিয়ে ইভেন আমি এটা বলছি যে এই ইসলামটাকে আমি কী করে বুঝবো। এই যে একটু যেমন বললাম, ইসলাম তো পরকাল কেন্দ্রিক ধর্ম না, পরকাল আছে সে মানে যেহেতু সে এর আগে থেকে ঐতিহাসিকভাবে এই ঐতিহ্যের অধিকারী, কিন্তু সে ইহকালীন। ফলে এই যে ইহলৌকিক যে ধর্মটা, ইহকালের সমস্যার সমাধান করবে তার যে আকুতি এবং আগ্রহ, তার যে মনোযোগ, যখনই সে দিয়ে মনোযোগটা দেবে তখন তো এটা একটা শক্তিশালী জনগোষ্ঠী আকারে গড়ে উঠবেই। এইতে আমি ইসলামটা ব্যাখ্যা আপনাকে দেখলাম। দ্বিতীয়ত, ইসলাম মানে বিশ্বাস না, ইসলামে ফেইথ বলে কোনো শব্দ নেই। এটা এসছে খ্রিস্টানটি থেকে। যারা বলে আমি একটা বিশ্বাস, ওটা আপনার বিশ্বাস হতে পারে, কিন্তু ইসলাম কি চাইতেছে? ইমান বলে। ইমান মানে আত্মসমর্পণকারী। আপনি কি আত্মসমর্পণ করেছেন? করেন নাই তো, এক নম্বর। দুই নম্বর হচ্ছে সাক্ষী হওয়া, শাহাদা। আপনি কি আল্লাহকে উপলব্ধি করেছেন? আল্লাহ যে আছেন তার একমাত্র প্রমাণ হচ্ছে মানুষ নিজে। আল্লাহর সর্বশ্রেষ্ঠ রচনা হচ্ছে মানুষ। তাই মানুষের মধ্যে মানুষই আল্লাহ বলে, আল্লাহ তো অন্য কোনো প্রাণী বলেন। তাহলে আল্লাহকে উপলব্ধি করবার ক্ষমতা তো আপনাকে আল্লাহ দিয়েছে। তা আপনি কি তার শাহাদা হয়েছে? আপনি কি সাক্ষী দিতে পারবেন? আপনি তো সাক্ষী দেন না, তা আপনি তো জন্মসূত্রে মুসলমান না। তো আপনি জন্মসূত্রে মুসলমান দাবি করলে তো আপনি মুসলমান না। আপনি তো কোরআনই পড়েন না, কোরআনই বুঝেন না, গায়েব শব্দের মানে বুঝেন না। কথা বলছেন? তাহলে আমাদের কি হচ্ছে, এই যে যাদের কথা আপনি বলছেন, এটা একটা নতুন জগৎ উন্মোচন করবে। কীরকম উন্মোচন করবে? হ্যাঁ, ডেফিনেটলি যদি ওয়েস্টার্ন সিভিলাইজেশন বাইবেল পড়ে তাদের সভ্যতা তৈরি করতে পারে, তাহলে আমি কোরআন পড়ে আমার সভ্যতা তৈরি করতে পারবো না কেন? বুঝতে পেরেছি আপনার এই বিষয়ের বক্তব্য একদমই পরিষ্কার। আমি একটু অ্যাড করবো। তাহলে এই পড়াটা আমাকে শিখতে হবে। ইসলামে আলেম বলে কিছু নাই। আলেম মানে জ্ঞানী ব্যক্তি। কোরআন হাদিসে যারা জানেন এদেরকে আলেম বলে না, কারণ তখন তো কোরআন মাত্র এসছে, হাদিসে তখন লেখাই হয়নি। তো কোরআন যখন আলেম বলছে, তিনি জ্ঞানী ব্যক্তিদের কথা বলেছে। ফলে আপনাকে যখন বলতেছে যে সারা দুনিয়া আল্লাহর আয়াত, তার চিহ্ন, ফলে তাকে চিনতে হলে এই সমস্ত প্রকৃতি জগৎকে আপনাকে জানতে হবে। তাদের জ্ঞানী ব্যক্তি মানে সায়েন্টিস্ট। তো আপনি যে টুপি পরবেন আরবদের মতন, ঠিক না, পোশাক আরবদের মতন, তা আপনি তো আরব হয়েছেন, আপনি তো মুসলমান হন নাই। তাহলে বাঙালি যে সে যখন ইসলামকে গ্রহণ করবে, সে তার ভাষা, সংস্কৃতি সমস্ত কিছুকে বদলে দেবে, সে তো নতুন জগৎ তৈরি করবে। ফলে বাংলাদেশ আমি মনে করি এই নতুন পথের দিকে এগোচ্ছে। আমি অত্যন্ত আশাবাদী। হ্যাঁ, ঠিক যে আমরা ব্যর্থ হয়েছি 5 তারিখের গণঅভ্যুত্থানে, কিন্তু আমরা এখন অনেক বুঝতে শিখছি, আমরা তো ঠেকেছি, ঠিক আমরা শিখবো। ফলে আমার কথাগুলো তো নিশ্চয় তোমরা শুনবে, তারা ভাববে এটা কি হতে পারে। এবং আমরা তো আগাচ্ছি, আমি তো লিখছি, প্রচার করছি, আমি ক্রিটিক করছি সব দিকে। যারা আমার ইসলামপন্থী অনেকে আছেন, আমি কত তারা ভুল বুঝেন বলে আমি কথা সমালোচনা করে, কিন্তু ভুল বুঝাতে কোনো জায়গা নেই। আমি তো খুবই পরিষ্কার আমার কথার মধ্যে, ঠিক না? একদমই তাই। আমি একটু এবার ব্যক্তি ফরহাদ মজহারে ফিরতে চাই। দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি এই অন্তর্বর্তী সরকারের গঠনমূলক সমালোচনা করছেন। আমি সেটাই বলতে চাই, যেহেতু আপনি চান যে ইউনূস সরকার থাকুক, কিন্তু সে যে প্রক্রিয়ায় কাজ করছে এই প্রক্রিয়া ঠিক না। ঠিক একইভাবে আপনার সহধর্মিনীয় উপদেষ্টা পরিষদে আছে, তো ফরহাদ মাঝারের সহধর্মিনী উপদেষ্টা পরিষদে আছে, ফরহাদ মাঝার সেই উপদেষ্টা পরিষদের সমালোচনা করছে। এটা নরম করেই বলছি, দ্বিচারিতা কিনা? এটা দ্বিতীয়তে কেন হয়? প্রথমত তিনি তো আমার সহধর্মিনী পারিবারিকভাবে, কিন্তু তিনি তো একজন ব্যক্তি। অবশ্যই, একদম। তার তো একটা নিজস্ব ভূমিকা আছে, তার নিজস্ব তার কর্তব্য আছে, অবদান আছে। এবং সরকার যখন তাকে যখন গ্রহণ করে, তখন তো আর শপথ গ্রহণ হয়নি না, ঠিক? ওকে। ফলে যখন ডক্টর ইউনূস তাকে যখন পছন্দ করে, শপথ গ্রহণ যখন করা হয়েছে, তখন সভাপতিত্ব তিনি ওখান থেকে তো চলে আসার তো কোনো যুক্তি থাকে না। উনি যতটুকু পারছেন তিনি ততটুকু ভূমিকা রাখছেন। আমি মনে করি, এটা আমার স্ত্রী সহধর্মিনী বলছি না, আমি মনে করি আমি তাকে অসম্ভব শ্রদ্ধা করি। তিনি অত্যন্ত ভালো কাজ করছেন। আমি তার তো চলে আসছে, তাকে দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে,
সেটা মৎস্য এবং পশু সম্পদ মন্ত্রণালয়। আমি মনে করি সবচেয়ে ভালো তিনি পরিচালনা করছেন, কারণ তিনি তো শিখতে যাচ্ছেন, তিনি তো করছেন, তিনি দেশের জন্য অবদান করছেন। যদি সাংবাদিক হিসেবে আপনাদের তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কোনো সমালোচনা থাকে, তো অবশ্যই এটা আমি শুনবো, আমরা ভাববো, দুজনেই ভাববো, এবং সেটা আমরা শুধরাতে চেষ্টা করবো। কিন্তু বেচারাকে আমার স্ত্রী বলে তাকে তো আমরা আপনি না, তিনি যে শপথ নিয়েছেন ওই শপথের আন্ডারে তিনি তার কাজ করে যাচ্ছেন। সমালোচনা আছে, কেমন আছে? ধরুন ইলিশ নিয়ে সমালোচনা আছে, আমরা বলেছি ইলিশ দিব না, কিন্তু আমরা পরে ভারতে ইলিশ পাঠিয়েছি। এটা তো তার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়নি, তিনি তো রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে বলতে চাচ্ছেন। কারণ সেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আছে, ডক্টর ইউনূসের নিজস্ব সিদ্ধান্ত আছে, এবং সেদিক থেকে আমি বলবো, আমি তো আর তিনি আছেন বলে আমি তার সরকারের সমালোচনা করতে আসো না, আমি বলি নিঃসন্দেহে ডক্টর ইউনূস এটা করার ঠিক হয়নি। প্রথমত আমি বলি, প্রথমত যে ইলিশ যে দামে ওখানে বিক্রি হয়, ওটা কলকাতার গরিব মানুষ ওটা খেতে পারে না, যেই দামে বিক্রি হয়। আর নিঃসন্দেহে তার যে নীতি যে বাংলাদেশের মানুষ আগে খাবে, এটা তাদের অধিকার, এটা তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। তো সেই পলিটিক্যাল স্টেটমেন্টকে ডক্টর ইউনূসের এটাকে উপেক্ষা করে তার বাণিজ্য মন্ত্রীর কি বলে কথার অনুসারে ইলিশ রপ্তানি করাটা ঠিক হয়নি, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠা। একদম পরিষ্কার। এই বিষয়ে আপনার সহধর্মিণীর বিষয়ে আমি আপনাকে আর বিব্রত করতে চাই না। আপনার উত্তর পরিষ্কার, একদম সুন্দর সুন্দর করে আপনি দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে, মাঝখানে একটা সময় খুব লেখালেখি হলো ফরহাদ মাঝার হারিয়ে গেছেন, এটা কি অন্তর্ধান ছিল নাকি আপনাকে? এটা একটু শুনতে চাই, সবার এটার আগ্রহ আছে। প্রথমত হলো আপনাকে মনে রাখতে হবে, 20 বছর আমার উপর যে ধরনের নির্যাতন হয়েছে, এবং সেই নির্যাতনের একটা প্রক্রিয়ায় আমি গুম হয়েছি, ঠিক আছে? ওকে, গুম হবার পরে শেখ হাসিনা যেহেতু নিতে পারেনি, কেন পারেনি? কারণটা খুব সহজ, কারণ আমার পক্ষে অনেক বন্ধু ছিল, এমনকি সে সময় র্যাব যারা আমাকে উদ্ধার করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ তারাই মূলত কাজটা করেছে। তখন তাদের সেই বক্তব্য ছিল যে আপনাকে আমরা পেয়েছি, আমরা ধরে নিয়েছি যে আপনার লাশ পাবো আমরা, আপনি জীবিত থাকবেন এটা আমরা বুঝতে পারিনি, কিন্তু আমাকে গুলির মুখে ডিবি গুলি, দুইটা পক্ষ বাংলাদেশে প্লেন ড্রেস মানুষ গুলি চালিয়ে র্যাবের হাত থেকে আমাকে নিয়ে চলে গেছে ছিনতাই করে, তারপর ঢাকা নিয়ে এসছে, নিয়ে এসে তারপরে তারা আমার বিরুদ্ধে এই সাজানো মামলা তারা দিয়েছে। এই হচ্ছে গল্প। এটা তো আমি এর আগে বলেছি, পরিষ্কার করে আমি বলেছি কী করে ঘটনাটা ঘটেছে। তো আমি বলবো যে এই যে অবস্থা থেকে বেঁচে এসেছি, এটা তো অসম্ভব একটা ঘটনা ছিল, এটা অসম্ভব ছিল। হয়তো এসেছি, হয়তো এখন কথা বলতে পারছি, অনেক কিছু কথা বলতে পারছি, তো এটাতে বেঁচে আসার কোনো ইচ্ছে, কোনো সম্ভাবনা ছিল না, কোনো সম্ভাবনা ছিল না। এমনকি সেই সময় শেখ হাসিনা যেন বিব্রত না হন, আমি কিন্তু বলেছি যে সরকারকে বিব্রত করার জন্যে, কারণ তখন সিনহা কিন্তু আছেন কিন্তু বিচারপতি, ঠিক আছে, সুরেন্দ্র কুমার সিনহা ছিলেন, ফলে তাকে বিব্রত, তাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, অথবা এই পুরো গুমের সঙ্গে এই ব্যাপারটা জড়িত আছে, আমি তো জানি না। ওকে, আমাকে পরবর্তী অনেক সাংবাদিক বলেন যে আপনি তাহলে গুম কমিশনে কিনা রিপোর্ট করেন। প্রথমত আমি বেঁচে ফিরে এসেছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি তো ভিকটিমের রাজনীতি করি না, আমি যে শেখ হাসিনাকে যে শাস্তি দেবার দিয়েছি, আমি তো তাকে যে শাস্তি তাকে দেবার, তিনি গুম করেছেন, আমি তাকে কী করেছি, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি। আমার তো দরকার নাই আলাদা করে গুম কমিশনে কারা নিয়ে গেছে, কারা, হ্যাঁ হয়তো আমি জানি একজন, তার মধ্যে একজন ইতিমধ্যে জেলে আছেন, তাদের বিচার হবে, ঠিক আছে না, বাকিদেরও হবে যখন সময় হবে, যদি আমি মনে করি এটা করার, এটা হবে। কিন্তু আমি কেন এটা নিয়ে বাড়াবাড়ি করতে চাই না, প্রথমত এটা এর কোনো এই মামলা নাই এখন। ওকে, আমি এটা পরিষ্কার। আমি ছোট ছোট, আমার প্রশ্নটা হয়তো বড় কিন্তু উত্তরটা ছোট করেই চাই। একটা হচ্ছে, শেখ মুজিবুর রহমান সাহেব যখন 71-এর সময় অ্যারেস্ট হলেন, এটা নিয়ে আপনি পজিটিভ মন্তব্য করেছেন যে ওনার গ্রেপ্তার হয় আমাদের এই মুক্তিযুদ্ধ সফল হয়েছে, তাই কি? ওমর সাহেবের সঙ্গে আমার বড় পার্থক্য এই জায়গাতে। বদরুদ্দীন উমর তিনি তার জায়গা থেকে একটা কথা বলেছেন, আমি বলেছি শেখ মুজিব তো হোচিমিন ছিলেন না। ওমর সাহেবের স্বপ্ন শেখ মুজিব হোচিমিন হবেন কিংবা মাসুদুং হবেন, উনি তো হোচিমিন না, মাসুদুং না। উনি একটা লিবারেল পলিটিক্স করতেন, এবং তিনি কি ওয়েস্টমিনিস্টার ধরনের একটা পার্লামেন্ট তিনি চেয়েছেন। ফলে শেখ মুজিব তো ধরাই দেবেন, উনি তো অন্য কিছু করবেন না। আচ্ছা, ধরা যদি না দিত তাহলে কি করতো, নাকি ভারতে পালিয়ে যেতে হতো? উনি যদি ভারতে পালিয়ে যেতেন তাহলে ওনার পলিটিক্যাল ক্যারিয়ার ফিনিশ হয়ে যেত। শেখ হাসিনাকে সেই ভুলটাই করেছে, সে ভারতে পালিয়ে গেছে। শেখ হাসিনা ডেফিনেটলি, এবং শেখ হাসিনা শেখ মুজিবের তুলনা করবো না। হাসিনা এই যে কিলার, শেখ মুজিব হ্যাঁ হতে পারে, তার সময় 40,000 লোক মারা গেছে, তো এটা তো পারিবারিক সূত্রে এর ব্যাপারটা আছে। আমি বলছি আপনাকে পলিটিক্যাল দিক থেকে, শেখ মুজিব তো মুসলিম লীগ করে এসছে,
জনগণের সঙ্গে তার একটা কানেকশন ছিল। হাসিনা তো সেরকম ছিল না, তিনি রাজনীতি করে বড় হয়েছে। আমি তুলনা করতে চাই না, এটা ইতিহাসবিদ যারা আলাদা বিচার করার বিষয় নয়। আমি মনে করি শেখ মুজিবুর রহমান যে 25শে মার্চের রাতে ধরা দিয়ে সঠিক কাজ করেছেন, কারণ তাকে যদি ভারতে চলে যেতে হতো তখন পাকিস্তানের খুব সহজেই প্রমাণ করতে পারত যে তিনি ভারতের দালাল, এবং এটা তার পলিটিক্যাল ক্যারিয়ারকে ধ্বংস করে দিত। ফলে তিনি এটা হচ্ছে তার একটা বিচক্ষণতা, রাজনৈতিক বিচক্ষণতার দিক থেকে যদি আমাকে বলেন, শেখ মুজিব অনেক ক্ষেত্রে অনেক বেশি বিচক্ষণ, এবং তিনি 50-50 50-50 এই ঝুঁকি নিয়ে তিনি মরতে পারেন অথবা তিনি বেঁচে আসতে পারেন, এই ঝুঁকি নিয়ে তিনি গেছেন, ধরা দিয়েছেন। 2 নম্বর হলো, যেহেতু তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন ছিল, তিনি নিশ্চিত ছিলেন হয়তোবা যে তাকে বড় কোনো শাস্তি দেওয়া হবে না, কারণ সেই সময় হেনরি কিসিঞ্জার চাইছিলেন চীনের সঙ্গে একটা সম্পর্ক করতে, এবং সেই সম্পর্ক করবার জন্য তারা চেয়েছেন শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করবার। এটাও কিন্তু মার্কিন স্ট্র্যাটেজির অংশ। আপনি বিজনেসিনস্কির বইপত্র পড়লে আপনি দেখবেন, হেনরি কিসিঞ্জার পড়লে দেখবেন, মানে শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করার মধ্য দিয়ে পাকিস্তান, চীনকে মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে একটা অক্ষ, এবং আমেরিকা সেই সাপোর্ট দেওয়ার জন্য তার নৌবাহিনীকেও পাঠিয়েছিল, শেষ মুহূর্তে থামিয়েছিল। এটা আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ প্রসঙ্গে। আপনি আপনার ইবাদতনামায় লিখেছেন যে রবীন্দ্রনাথ বিশ্বকবি, কিন্তু যেহেতু নবীজিকে নিয়ে তার কোনো কবিতা নাই, তার শানে কোনো কিছু নাই, এজন্য আপনি তার ওই স্বীকৃতিটা দিতে চান না, বা একটু নেগেটিভ ভাবে বলেছেন। না, নিশ্চয়ই নেগেটিভ। আমি তো একটা বাঙালি মুসলিম পরিবারে আমার জন্ম, আমার নবীর প্রতি তো আমার একটা প্রেম আশিকানি থাকবে। তো আপনি যদি এত কিছু বিশ্বকবি হয়ে থাকেন, তো বিশ্বকবি কী করে হলেন? আপনি তো আমার নবীকে নিয়ে কিছু লাগেন না। আপনি যদি এত লোকের কথা বলতে পারেন, আপনি যিশুর কথা বলতে পারেন, আপনি এত কিছু কথা, বুদ্ধের কথা বলতে পারেন, গান লিখতে পারেন, হ্যাঁ, কোন আলোতে প্রাণীর প্রতি জ্বালিয়ে তুমি ধরে আসা, তো আমার নবীজির নিয়ে আপনি গান লিখতে পারবেন না কেন? আপনি কবিতা লিখতে পারবেন না কেন? ফলে অসভাপতি রবীন্দ্রনাথ আমার কাছে এখানে তো ধরা খেয়ে গেছে। একদমই আপনার যুক্তি ঠিকই আছে একদিক থেকে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফরহাদ মজহার, আপনাকে আমি শেষ প্রশ্নটি করতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন, এই ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি ঘোষণা দিয়েছে, ফেব্রুয়ারির এই নির্বাচনের মধ্যে দিয়ে কি জাতির মুক্তি ঘটবে? না, প্রথমত আমরা এতক্ষণ এই আলোচনাটা করলাম, জাতীয় মুক্তি বলতে আমরা কি বুঝি তার উপর কথা নির্ভর করে। কিন্তু আমরা যদি মনে করি যে আমরা একটা পলিটিক্যাল প্রসেসই শুরু করতে পারলাম না, এতগুলো মানুষ মারা গেল, একটা জেনুইন পলিটিক্যাল প্রসেস, যে আমাদের সত্যিকারের দেশটাকে কী করে গঠন করে পারলাম না। আমাদের কোনো ইকোনমিক পলিসি নেই, কারণ আমরা এখন সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে যে আমরা কি করে এরকম একটা দেশ, পুঁজির প্রান্তে একটা দেশ, কর্পোরেট কন্ট্রোল যেখানে সারা পৃথিবীতে চলছে, সেখানে আমরা কি করে একটা ইকোনমিক ডেভেলপমেন্টের একটা অর্থনৈতিক বিকাশের পথটা খুঁজে বের করবো। আপনি যদি দেখেছেন কমিশনের মধ্যে এগুলো নাই, বাদিয়ে দিচ্ছে তারা। তাহলে আমি মনে করি না যে বাংলাদেশে আমরা আদৌ কোনো ইতিবাচক কোনো ফল পেতে যাচ্ছি অতি সত্বর, 1 নম্বর। 2 নম্বর, আমি এখনও সন্দিহান যে এই সরকার যখন ইলেকশনটা করবেন, প্রতিদ্বন্দ্বিতা এবং খুনাখুনি, মাথা ফাটাফাটি যখন শুরু হবে, আমি নিশ্চিত নই যে পুলিশের যে অবস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর কী অবস্থা, এবং আপনার সেনাবাহিনীর যে অবস্থা, বর্তমান যে অবস্থা, এতে তিনি আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবেন কিনা, এবং এটা প্রশ্ন আমার মধ্যে আছে। কারণ সেই শক্তি আমি প্রশাসনিক এবং একই সঙ্গে সামরিক, কারণ সামরিক বাহিনী মিনিস্ট্রেশনই আছে, ফলে তারা নির্ভর করছেন সামরিক বাহিনীর উপর। এখন দেখা যাক কী হয়, কারণ নির্বাচন তো একটা করতে হবে আপনাকে, যদি আপনি যেহেতু ঘোষণা দিয়েছেন, তো উনি ডক্টর ইউনূস কী করে করবেন এখন তিনি জানেন। এইবার আমার আর কিছু বলার নেই। অনেক ধন্যবাদ ফরহাদ মজহার, আপনি কষ্ট করে স্টুডিওতে এসে আমাদের সময় দিয়েছেন এবং অনেক প্রাণবন্ত আলোচনা হয়েছে। এটা আমার জন্য একটা বড় পাওয়া, আমি আপনাকে নিয়ে দীর্ঘ সময় কথা বলতে পেরেছি। নিশ্চয়ই আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত আপনারও সুস্বাস্থ্য কামনা করছি। আপনাকে খুব খুশি হলাম যে কথা বলতে এসেছি, ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের দীপ্ত টেলিভিশনের বিশেষ টকশো দ্য হট সিট। আমাদের অতিথি ছিলেন ভাবুক ও চিন্তক ফরহাদ মজহার। নিশ্চয়ই অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে রাত 11টা 35 মিনিটে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।